ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12 মার্চ 2025-এ নিফটির সাপোর্ট লেভেলটা রয়েছে 22,450-80, এটাকে সাপোর্ট ধরতে পারেন। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 22,500-540 এইরকমই। অপশন চেন দেখলে 22,500, 600, 700 এগুলোতে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে। 22,500 লেভেলটাতে কল পুট ডো রাইটিংই রয়েছে। তো মার্কেট যদি কিছুটা নিচের দিকে মুভমেন্ট আজকে দেয় তো লং আনওয়াইন্ডিং দেখা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,000 একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। নিচের দিকে 47,800 লেভেলটা একটা ভালো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 74,200 রেজিস্ট্যান্স, 73,950, 70 এগুলো ভালো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে এগুলো। এছাড়া আগের দিন আমরা ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সবথেকে বড় নিউজ যে 27% ডাউন থাকতে দেখলাম। তার কারণ হচ্ছে ওদের ডেরিভেটিভ পোর্টফোলিওতে রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু ভায়োলেশন করেছে, সেই জন্য আরবিআই এক্সটার্নাল অডিটর অ্যাপয়েন্ট করেছে রিভিউ করার জন্য বুকস অফ অ্যাকাউন্টসকে। এখানে কিছু ডিসক্রিপেন্সিস দেখা গেছে এবং ওরা নিজেরাও বলছে যে 1,600 থেকে 2,000 কোটির গ্যাপ থাকতে পারে প্রফিটে। গ্যাপ থাকাটা বড় কথা না, ট্রাস্ট ব্রেক হয়ে গেছে, সেই জন্য আর কি অনেকটাই পড়তে দেখা গেল। 19,100 কোটির মতো ওদের লস হয়েছে। সবথেকে বেশি হিট করেছে মিউচুয়াল ফান্ড, যাদের আর কি ইনভেস্টমেন্ট ছিল। 6,900 কোটি মতো হিসেব বলছে যে ওদের লস হয়ে গেছে আগের দিন। তো এরপরে নেক্সট ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের কীরকম কী খবর বেরোয় সেটার উপর ফোকাস রাখতে পারেন। এছাড়া গোল্ড লোন যে এনবিএফসিগুলো ব্যাঙ্কগুলো দেয় তাদের ক্ষেত্রে লোন টু ভ্যালু রেশিওতে কিছু প্রবলেম করছে, ব্যাঙ্কগুলোর এনপিএ বেড়ে যাচ্ছে, যেটা গোল্ডের ক্ষেত্রে হওয়াটা উচিত না, কারণ গোল্ড একটা সিকিউর লোন। গোল্ড যদি লোন শোধ না করে তাহলে গোল্ড বেচে দিয়ে টাকা ব্যাঙ্ক পেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে যতখানি পরিমাণ গোল্ড আর কি নেবে ব্যাঙ্কগুলো তার 75%ই একমাত্র টাকা দিতে পারে। তো ব্যাঙ্কগুলো এইটাকে বাড়িয়ে 90% করে দিচ্ছে, এবং যখন লোন শোধ করছে না কোনো কাস্টমার, তো গোল্ডটা বিক্রি করে টাকা ব্যাংক নিয়ে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে হয়তো গোল্ডে দেখা যাচ্ছে যে যে সময় লোনটা দিয়েছিল যে প্রাইসে, সেই প্রাইস থেকে গোল্ডের প্রাইস নেমে যাচ্ছে। তো ফলে যে টাকাটা ব্যাংক দিয়েছিল তার থেকে যদি 75% রেশিওতে দেয় তাহলে কিছুটা লোকসান কম হবে ব্যাংকের, কিন্তু 90% রেশিও দিলে লোকসান আরও বেশি। তো এইগুলোর ক্ষেত্রে এছাড়া ডকুমেন্টেশনে কিছু গণ্ডগোল রয়েছে। তো পরের দিকে আরবিআই, এনবিএফসি এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে বা এনবিএফসির ক্ষেত্রে কিছু স্টেপ নিতে পারে, তো পরের দিকে এগুলোকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমাদের এনএসি কেমিক্যালের ওপর একটা নতুন ইন্ডেক্স বা নতুন সেক্টর আর কি, যেটা কেমিক্যাল সেক্টর আমরা এনএসিতে দেখতে পাই না, তো সেটা লঞ্চ করবে। 20টা স্টক মতো থাকবে। তো পরের দিকে কেমিক্যাল স্টকগুলোকে আপনারা স্টাডি করতে পারেন আর কি। এছাড়া সবথেকে বড় নিউজ যেটা হচ্ছে যে এলন মাস্ক আমাদের ইন্ডিয়াতে টেসলা প্রো নিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে স্টারলিংক নিয়ে আসছে, এবং এয়ারটেলের সাথে এয়ারটেল আর কি স্পেস এক্সের সাথে পার্টনারশিপ করেছে অলরেডি স্টারলিংকে ইন্ডিয়াতে লঞ্চ করার জন্য। তো সেক্ষেত্রে জিওর কম্পিটিশান অনেকটা বাড়বে। তো পরের দিকে এই সমস্ত টেলিকম ইন্ডাস্ট্রিকে আর কি স্টাডি করতে পারেন, ফোকাসে রাখতে পারেন। পরের দিকে কি হয় স্টারলিংক আসার পর। হ্যাঁ, প্রাইস খুবই হাই থাকার কথা এখনও, যদিও কিছু আর কি অ্যাপ্রুভাল অনেক বাকি রয়েছে। এয়ারটেল রিটেল থেকেই স্টারলিংকের যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আর কি পাওয়া যাবে, এয়ারটেল যেহেতু পার্টনারশিপ করেছে। তো পরের দিকে এটাকে ফোকাসে রাখতে পারেন, দেখতে পারেন। এছাড়া সিডিএসএলে দেখা যাচ্ছে যে ডিম্যাট অ্যাকাউন্ট যতখানি আর কি ওপেন হচ্ছিল আগে তার থেকে অনেক কম ওপেন হচ্ছে। স্বাভাবিক মার্কেটে এরকম অবস্থাতে ডিম্যাট অ্যাকাউন্ট লোকে করছে না আর কি। যতদিন না মার্কেট ভালো হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, ততদিন বেশি হওয়ার সম্ভাবনাটাই কম। এছাড়া এফআইআই সেলিং আবারও আগের দিন 2,820 মতো এফআইআই সেলিং আমরা দেখলাম, আর একটু বেড়েছে আগের থেকে। রুপি এখন অল টাইমই লো। এছাড়া সবথেকে বড় নিউজটা হচ্ছে যে ক্যানাডার ওপরে, মানে একে তো ইকোনমিক আনসার্টেনিটি রয়েইছে একটা, সেই জন্য ইউএস মার্কেটকে আমরা বারবার পড়তে দেখছি। আগের দিন সেরকমভাবে যদিও অতটা পড়েনি, মানে আমি কালকে রাতের কথা বলছি আর কি, নেগেটিভেই ক্লোজ রয়েছে, কিন্তু অতটাও বেশি নেগেটিভ না যেটা আমরা এর আগের দিন দেখতে পেলাম, মানে পুরোটাই ক্র্যাশ হয়ে গেল। তার থেকে একটু ভালো অবস্থা বলা যায়। কিন্তু সিটি গ্রুপ নিজেই বলেছে যে আমেরিকান মার্কেটের ওপর ভরসা না করতে, পরের মানে ডাউনগ্রেড করেছে ব্যাপারটাকে, কারণ
ট্রাম্প আসাতে যে ইকোনমিক আনসার্টেনিটি তৈরি হচ্ছে তার জন্য ইউএস মার্কেটের উপর ভরসা পাওয়া যাচ্ছে না। ইনভেস্টারদের কোনো সেন্টিমেন্টই পজিটিভ না ইউএস মার্কেটের প্রতি। এর পরের দিকে মানে রিসেশন তো চলে এসেছে, সেটা ট্রাম্প তো মানতেই চাইছেন না, সেই জন্য বারবারই ডাউন দেখছি আমরা ইউএস মার্কেটকে। দেখা যাক পরের দিকে কোনো অবস্থার উন্নতি হয় কি না। এছাড়া ক্যানাডার ওপর যে 25% মেটাল যেটা ইম্পোর্ট হয় ইউএসএ, তার প্রতি যে 25% ট্যারিফটা লাগিয়েছিলেন, আবার অ্যাডিশনাল 25% ট্যারিফ উনি আবার বসাচ্ছেন। তার কারণ হচ্ছে ইউএস থেকে যে ইলেকট্রিসিটি ইম্পোর্ট হচ্ছে কানাডাতে, তার ওপর ট্যারিফ চাপিয়েছে। সেই জন্য উনি প্রায় তাদের টোটাল মিলিয়ে 50% ট্যারিফ কানাডা মেটালের ওপর চাপাচ্ছেন। মানে কী করছেন ভগবানই জানে। তো এই নিয়ে একটা ভীষণ রকমের বাজে অবস্থা গ্লোবালি দেখা যাচ্ছে। এছাড়াও উনি আরেকটা কথা বলেছেন যে আমেরিকার 51st স্টেট হয়ে যেতে কানাডাকে, তবে উনি তাহলে সমস্ত ট্যারিফটাই আর কি মুকুট করে দেবেন। তো এই রকমভাবে গ্লোবাল মার্কেটের এতটাই আনসার্টেনিটি, সেখানে ইউএস মার্কেট বারবারই আমরা করতে দেখছি। সেই জন্য ইন্ডিয়ান মার্কেটেরও একটা মানে খারাপ অবস্থা, স্বাভাবিক একটা এফেক্ট আসে। যদিও আগের দিন আমরা একটা অদ্ভুত কথা মানে দেখলাম যে ইন্ডিয়ান মার্কেট অতটাও নেগেটিভে রিয়্যাক্ট করলো না। হ্যাঁ, গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছিল যেটা এক্সপেক্টেড ছিল, কিন্তু তারপরেও মার্কেটকে আরও নিচে না মানে ডাউন ট্রেন্ড দেখা যাওয়ার কথা ছিল, সেটা না দিয়ে সাইডওয়েজে আমরা দেখলাম। ইন্ডিয়ান মার্কেট অতটা পড়েনি যেভাবে ইউএস মার্কেট ক্র্যাশ হয়েছে। তো দেখা যাক নেক্সট আর কী ট্রাম্প করেন, এবং তার উপরেই আমাদের অনেকটাই ডিপেন্ড করতে হবে। নেক্সট আমাদের ট্রাম্পের এই সমস্ত জিনিস তো খবর রাখতেই হবে। তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান মার্কেটের Q4 যে রেজাল্ট, সেই রেজাল্টের দিকে খবর রাখতে হবে। সেটা যদি ভালো হয় তাহলে কিছুটা ইন্ডিয়ান মার্কেটের উন্নতি হতে পারে। তো আমি আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।